শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে আজকের টিউটোরিয়ালে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগতম। আমি আশা করি তোমরা সবাই সুন্দর সুখী নিরাপদ জীবনে সুস্থ আছো। আমরা আজকে নতুন একটি কবিতায় তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সরাসরি কবিতায় চলে যাব। তো তার আগেই তোমাদের জানাই যে নতুন বইয়ের একটা আলাদা রকম অনুভূতি থাকে। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম সাহিত্য পাঠ, গদ্য ও কবিতার এই বইয়ের মধ্যে নতুন কিছু পরিবর্তন এসছে, অর্থাৎ নতুন ভাবেই কিছু কন্টেন্ট বা পাঠ্যসূচি তোমাদের জন্য আনা হয়েছে, যেখানে বাংলা সাহিত্য পাঠে একটি নতুন কবিতাও এসছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা ছিল, আগে ছিল ঐকতান। এখন এই ঐকতানটা না হয়ে তোমাদের জন্য নতুন একটি কবিতা এসছে। সেই কবিতার নাম আমরা পরে বলবো, তবে তার আগে আমি তোমাদের সাথে একটু কথা বলে দিতে চাই। বন্ধুরা, আমরা সবাই জানি যে আমরা মানব জীবনের সব অধিকারী, এবং মানব জীবন আমাদের প্রবাহিত হয়ে যাচ্ছে। আমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে এখন উত্তীর্ণ হয়েছি বা পড়ছি, এবং আমরা সামনে যারা এইচএসসি পরীক্ষা দিব, এইচএসসি পরীক্ষা জীবনে একটা বড় রকম মানে বলা যায় উইন্ডো বা জানালা, যেখান দিয়ে আমরা ভবিষ্যৎকে বিনির্মাণ করতে পারি, ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারি। তো এটা মানব জীবনের একটা ধারা। কিন্তু আসলে মানুষ যুগে যুগে এসেছিল, মানুষ আছে, মানুষ থাকবে। এই সৌরমণ্ডলের তৃতীয় গ্রহে মানুষের আবির্ভাব সুদীর্ঘকাল। তো সেখানে মানুষ বহু যুগ আগে মানুষ এসছে, মানুষ গেছে। মানুষ তাদের কর্মফল রেখে গেছে। দেখো, আজকে তোমরা যদি বলো যে সম্রাট শাহজাহানের সেই অমর কীর্তি তাজমহল এখনো সৎগর্বে দাঁড়িয়ে আছে ভারতে, সেই আগ্রায়। আজকে যদি মিশরীয় সভ্যতা পিরামিডের কাছে যাও, সেখানে মানুষের যে ছোঁয়া সেটি লেগে গেছে, সেটা লেগে আছে। কিন্তু যে মানুষগুলো এই কাজ করেছিল তারা কিন্তু এখন আমাদের কাছে নেই, বা তাদের নামও আমরা হয়তো অনেকেই জানি না। তার নাম জানলেও কিন্তু সেই মানুষের যে সেই ব্যক্তি মানুষের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। অর্থাৎ পৃথিবীতে বসবাস করেছে মানুষ, যারা আমাদের সভ্যতা গড়ে দিয়ে গেছে, আমাদের সমাজ গড়ে দিয়ে গেছে। আজকের আমরা এই পর্যায়ে আসার পিছনে আমাদের পিছনে অনেক মানুষের, লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের অবদান রয়েছে। সেই অবদান অস্বীকার করার কোনো কিছু নেই। কিন্তু তোমাদেরকে যদি বলি যে তারা কি বেঁচে আছে, না, তারা বেঁচে নেই, তারা আমাদের মাঝ থেকে চলে গেছে। অর্থাৎ কালের গর্ভে কিন্তু ব্যক্তি মানুষের পতন হয়ে গেছে, ব্যক্তি মানুষ ধূলিসাৎ হয়ে গেছে, ব্যক্তি মানুষ মিশে গেছে। কিন্তু তাদের কাজ, তাদের কর্ম অনুপ্রেরণা, তাদের উদ্যোগ, তাদের এই যে বিনির্মিত সমাজ, সেটা থেকে গেছে, সভ্যতা থেকে গেছে। অতএব মানুষ, তোমরা 19 একটা কবিতা পড়েছিলে, মনে আছে হয়তো বা, সেই কবিতার ভিতরে জীবনানন্দ দাশ একটা কথা বলেছিলেন। সেই কবিতাটার নাম তোমরা অবশ্যই জানো। সেখানে বলেছিল যে মানুষ ও প্রকৃতি, মানে প্রকৃতি চিরস্থায়ী, চিরকালীন হয়ে থাকবে, কিন্তু মানুষ ধ্বংস হয়ে যাবে, মানুষের তৈরি সভ্য ধ্বংস হয়ে যাবে, কিন্তু মানুষের দেখা স্বপ্ন বা তার কর্ম, এটা কিন্তু পৃথিবীতে বেঁচে থাকবে। অর্থাৎ সেই দিনে এক মাঠ, যে কবিতা পড়ে তোমরা জেনেছিলে যে মানুষের স্বপ্ন ও প্রকৃতি স্থায়ীভাবে বসবাসে বা এখান থেকে যায়, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর মানুষের বিভিন্ন যে কাজ, তাদের কর্মফল, অর্থাৎ এই যে আমরা এখন মধ্য বয়সে দাঁড়িয়েছি, তোমরা এখন কিশোর বয়সে দাঁড়িয়েছো, বা অনেকে বৃদ্ধ হয়ে গেছে, আমাদের বয়স চলে যাচ্ছে, মহাকালের গর্ভে আমরা একদিন বিলীন হয়ে যাব, আমরা হারিয়ে যাব। কিন্তু আমাদের কর্মফল, আমাদের অনেক কিছু এই পৃথিবীর জন্য রেখে যেতে পারবো আমরা, সেই সুযোগ আছে। এবং সেই পৃথিবীর কল্যাণের জন্য যদি আমরা কাজ করে যাই নিয়মিত, তাহলে আমাদের কর্মফলে এই পৃথিবী উদ্ভাসিত হবে নতুন আলোয়, জেগে উঠবে নতুন আশায়। এবং সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে ক্লাস শুরু করছি। আজকের ক্লাস হচ্ছে মহাকালের সাথে ব্যক্তি মানুষের বিলীন হয়ে গেল, তার কর্ম পরিধি থেকে যাবে সুবিন্যস্ত হয়ে। অর্থাৎ সেই কর্মযজ্ঞের যে ঠিকানা, বা মানুষের যে রেখে যাওয়া যে কর্মফল, এবং মানুষ যে বিলীন হয়ে যাবে, এবং আমরা যে আসলে জীবন নদীর একটা ঘাটে বসে আছি, এবং সেখান থেকে একদিন যে বহুমুখী জীবনের সন্ধানে একদিন আমাদেরকে বিলীন হয়ে যাবে, কিন্তু আমাদের কর্মফল থেকে যাবে। সেই ধর্মী একটি রূপক কবিতার, দার্শনিক সত্যে সমৃদ্ধ কবিতা, সেটা হচ্ছে সোনার তোমাদের বইয়ে। সেই সোনার কবিতার পাঠে তোমাদের আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত। তো বন্ধুরা, আমরা যেটা বলছিলাম, সোনার কবিতার ভিতরে
কিছু প্রতীকী চিত্র ফুটে ওঠে। তার আগে আমি তোমাদের এই কবিতাটা একটু পড়ে শোনাতে চাই, এবং কবিতাটা পাঠ করার পরে আমি তোমাদের কিছু ছবি দেখাবো। ছবি দেখানোর পরে এই কবিতার মূল ভাব কি সেটা জানাবো, তারপরে এই কবিতা পড়লে আমরা কি জানবো, তারপর আমরা কবিতার ব্যাখ্যায় চলে যাবো সরাসরি স্ক্রিনে। তো এখন আমি একটু কবিতাটা তোমাদের দেখে দেখে পড়ে শোনাই, যদিও সেটা মুখস্থ বলে আর সুন্দর হতে। এই কবিতাটা সুন্দর আবৃত্তি রয়েছে ইউটিউবের বিভিন্ন পেজে, বিভিন্ন চ্যানেলে, তোমরা সেটাও শুনতে পারো, খুব সুন্দর লাগবে। তো সেখানে সোনার তরী, এটা আমরা বলেছি প্রতীকী রূপক কবিতা। রূপক কবিতা আসলে কি সেটা আমরা কথা বলবো যখন আমরা ব্যাখ্যা করবো। বন্ধুরা এখানে বলছে দেখো, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপরে দেখি আঁকা তরু ছায়া মসিমা আঁকা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখি যেন মনে হয় চিনিও পারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখি যেন মনে হয় চিনিও হারে। ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে, বারেক ফেরাও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান এ কুলেতে এসে, যত চাও তত লাও ধরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে ধরে বিধরে, এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে, রোহিণী পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। অর্থাৎ এই যদি আমরা গল্পটা একটু ফ্রেমের মধ্যে আনি, তাহলে গল্পটা খুব সহজ। একজন কৃষক, সে অনেক ধান বহন করেছে, সেই ধান পেকে গেছে, এবং সেই ধান পেকে যে সে ধান কেটেছে, কেটে একটা নদীর তীরে গুছিয়ে রেখেছে, যে নিবে কিসে, তার তো নৌকা নেই। তখন দূর থেকে দেখে একটা নৌকা আসছে, তার মনে হচ্ছে যেন তাকে আমি চিনি, তাকে যেন আমি দেখেছি কোথায়। অর্থাৎ তাকে আহ্বান করছে যে মাঝি ভাই এসে আমার এই ধানগুলো নিয়ে যাও। তখন মাঝি এসে সেই ধানগুলো সব সাজিয়েছে, সব গুছিয়েছে, সবকিছু করে নৌকা ভরে গেছে সেই সোনার ধানে। এবং সেই সোনার ধানে ভরে যাওয়ার ফলে কি হয়েছে, তারপরে ওই ব্যক্তি, ওই কৃষক বলছে, এখন তুমি আমাকে একটু করুণা করে নাও, তোমার নৌকায় আমাকে একটু স্থান দাও। তখন মাঝি বলছে, ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে, তোমার সোনার ধানে এটা ভরে গেছে, এখানে আর কোনো জায়গা নেই। তারপর যা কিছু ছিল সবকিছু নিয়ে নৌকার মাঝি নৌকায় চলে গেল, আর শূন্য নদীর তীরে সে কৃষক পড়ে রইল। এটা হচ্ছে গল্প। এই গল্পের প্রেক্ষিতে যদি আমরা ইঙ্গিত দিই, এটা রূপক আকার একটু আলাদা রকম করে ভাবি, তাহলে আমরা যদি এখানে মনে করি যে নদী হচ্ছে বহমান মহাকাল, যে কালের পারে আমরা মানুষ যেখানে বসে আছি, আমরা সারা জীবন যে কর্ম করেছি সে কর্ম হচ্ছে আমাদের এখানে ধান, হ্যাঁ, আমাদের ফসল। সেই কর্মফল না আমরা নদীর তীরে বসে আছি। তখন মহাকালের একজন এসে আমাদেরকে বলল যে, কি বলল, যে সেই যে প্রকৃতির বিরূপ আবহাওয়া, মেঘ, মানে এখনই বুঝি সবকিছু লন্ডভন্ড করে দেবে। একজন মাঝি এসে তারপর তাকে ডাক দিলাম, মনে হলো তাকে আমি চিনি। সে যেন সে মহাকালের পথ ধরে আমার সামনে এসে আমার সেই কর্মফলকে উঠিয়ে নিল তার কাছে, এবং আমার সবকিছু নিয়ে আমাকে একা ফেলাতে। আমরা মৃত্যুর মধ্য দিয়ে মানুষের কিন্তু মানুষের মৃত্যুর মধ্য দিয়ে সে কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু তার কর্মফল অর্থাৎ যা ছিল সে মহাকালে সে সবকিছু নিয়ে চলে যাবে আমাদের কর্মফলের, কিন্তু আমরা সে মহাকালের স্থান পাবো না, টিকে থাকতে পারবো না। অর্থাৎ এই যে কবির যে প্রতীকী বা রূপক অর্থে এই কবিতার ভিতরে একটা ব্যঞ্জনা সৃষ্টি করে, একটা আলাদা রকম দোতনা সৃষ্টি করে, এটা কিন্তু কবির যে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, তার যে পরিমিত যে জ্ঞান চর্চা এবং তার যে দার্শনিক যে চিন্তা চেতনা, সেটি কিন্তু রবীন্দ্রনাথের এই সোনার তরী কবিতায় বিখ্যাত। এই কবিতার বিখ্যাত এবং সেটা বিখ্যাত হয়ে ছড়িয়েও গেছে। এবং এই যে রূপকটা উনি নিয়ে এসছে এখানে, যে কৃষককে, ধান কি, মহাকালটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এবং মহাকাল এসে আমাদের জীবন তরিতে সবকিছু যে নিয়ে চলে গেল আমাদের ফেলে, অর্থাৎ এটাই জীবন।
জীবন ক্ষণস্থায়ী জীবনে মানুষ অনেক কিছুই করে যায়, অনেক কিছু ইতিবাচক কাজ করে, তার ভিতরে সমাজ, দেশ, রাষ্ট্র, পৃথিবী পরিবর্তন হয়ে যায়। সেইভাবে উনিও এখানে বলছে যে মহাকালী সেদিন সব নিয়ে যাবে, আমরা এই কুলে পড়ে থাকবো, একাই থাকবো। এই ব্যক্তি মানুষ আর সেখানে টিকে থাকতে পারবে না। তাহলে গল্পটা দুই দিকে হয়। একদিকে হলো একটা সহজ গল্প, একজন কৃষক তার ধান নিয়ে বসে আছে, একটা নৌকা এসে একটা মাঝি সবকিছু নিয়ে চলে গেল, কিন্তু কৃষককে আর নিল না। অর্থাৎ ব্যক্তি কৃষক পড়ে থাকলো, তার কর্মফল যে ধান, সোনার ধান, প্রতীকী যে সোনার ধান, সেটিকে নিয়ে চলে গেল। অর্থাৎ এই চলে যাওয়ার মধ্য দিয়েই কবি এখানে অনেক কিছু ইঙ্গিত করেছেন। সেই ইঙ্গিতটা কিভাবে আমরা যদি মূল ভাবটা দেখি, তাহলে সেটা দেখতে পাবো যে এখানে আমরা একটা প্রতীকী কয়েকটা ছবি দেখতে পাচ্ছি বন্ধুরা। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন কয়েকটি কৃষক তারা ধান কাটছে, অর্থাৎ ধরো ওই ধানটা কেটেছে এবং সেই আবহাওয়াটা খুব ঘন মেঘ, একটা দূর থেকে নৌকা আসছে, দেখে তাকে আহ্বান করছে এবং শেষে সেই নৌকাটা এলো, সেই নৌকায় ধান বোঝাই করে তার যে ফসল, সারা জীবনের যে কর্মফল, সেটি বোঝাই করে সেই মাঝি কালের আবহে হারিয়ে গেল এবং শূন্য নদীর তীরে একা বসে থাকলো। অর্থাৎ এই যে প্রতীকী অর্থে মানব জীবনের যে কর্মফলের কথা বলা হয়েছে, ব্যক্তি মানুষের যে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে, সেটিকে রবীন্দ্র সাহিত্যে একটা অনন্য অসাধারণ রূপক হিসেবে এখানে কবিতায় এসেছে। অর্থাৎ এই সোনার কবিতা পড়তে গেলে তোমাদের একটু দার্শনিক চেতনায় উদ্বুদ্ধ হতে হবে এবং মানব জীবনে যে নির্মোহ সত্য রয়েছে সেই সত্যগুলো স্বীকার করতে হবে। সেই স্বীকার করার জায়গাটা হচ্ছে কি, আমাদের মৃত্যুর মধ্য দিয়ে আমাদের সবকিছু, আমাদের ব্যক্তি আমি নিঃস্ব হয়ে যাব, কিন্তু এই ব্যক্তি আমি বাইরে আরেকটা আমি আছে, সেটা হলো আমাদের কর্মফল, সেটি টিকে থাকবে পৃথিবীর। অর্থাৎ মহাকাল একদিন এসে আমাদেরকে বিলীন করে দেবে ব্যক্তি আমাদেরকে, কিন্তু আমাদের কর্মফলকে মহাকাল ধরে রাখবে। সেই জায়গা থেকে কবি যদি আমরা ছবিগুলোকে প্রতীকীভাবে নিই এবং তাহলে আমরা কিন্তু খুব সহজভাবে এই কবিতাটা বুঝতে পারবো। তার মূল বিষয় হচ্ছে মহাকাল বা সোনার তরী কবির রূপকের অন্তরালে মানব জীবনের এক গভীর সত্যকে তুলে ধরেছেন। এই যে আমরা পৃথিবী ছেড়ে চলে যাব, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। সেখানে সেই বলছে যে মহাকাল সোনার তরী কবির রূপকের অন্তরে মানব জীবনে এক গভীর সত্যকে তুলে ধরেছেন। মানুষ এই সুন্দর পৃথিবীতে অতি অল্প সময়ের জন্য জন্ম নেয়, এখানে জীবনভর কঠোর পরিশ্রম করে সোনার ফসল ফলায়। কষ্টার্জিত এই ফসল অর্থাৎ কর্ম নিয়ে মানুষ অনন্তকালের বুকে অমর হতে চায়, কিন্তু সময় ব্যক্তি মানুষকে গ্রহণ করে না। যেটা বলেছি আমরা, সময় শুধু কাজ তথা ফসল গ্রহণ করে, ব্যক্তি মানুষ অনন্তকালের বেঁচে থাকার সুযোগ পায় না। কৃষক তার সোনার ধান তরিতে তুলে দিতে পারে কেবল, সেই তরিতে কৃষকের ঠাঁই হয় না। এই কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ জাগতিক একটি বিষয়ের সাথে মহাকালের প্রতীকী ব্যঞ্জনার উপস্থাপনের চেষ্টা করেছেন। অর্থাৎ এই কবিতার মধ্য দিয়ে কিন্তু আমরা আরেকটা স্বাদ পেলাম, সেটা হলো কি, মূল কথাগুলো যদি আমরা কয়েকটা বাক্যে লিখে রেখে তোমরা এটাকে তুলে রাখবা। সেটা কি বলছে দেখো, যে মহাকালের চিরন্তন স্রোতে মানুষ যে অনিবার্য বিষয়টি এড়াতে পারে না, তা স্পষ্ট হয়ে উঠেছে কবিতায়। কিভাবে মানুষ থাকে না, টিকে থাকে মানুষের সৃষ্টি সোনার ফসল রূপে উত্তম কর্মফল, তার কাজ টিকে থাকে। এবং এই কবিতায় কবির সৃষ্টিকর্ম কালের সোনার তরীতে স্থান পেল। তোমার তরি বানান রস্যিকাতে লিখবে, বাট মূল কবিতা দীর্ঘিকার আছে। সোনার তরীতে স্থান পেল, ব্যক্তি কবির স্থান সেখানে হয় না। এক অতৃপ্তির বেদনা নিয়ে তাকে অপেক্ষা করতে হয় অনিবার্যভাবে মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য। অর্থাৎ ব্যক্তি মানুষের রবীন্দ্রনাথ মারা গেছে, কিন্তু তার কর্মফল আমরা এখন, উনি মারা গিয়েছেন, ওনার জন্ম 1861 সালে, উনি মারা গেছেন 1941 সালে। অর্থাৎ দীর্ঘ 80 বছরের জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিস্তীর্ণ সাহিত্যকর্ম রচনা করেছেন, যা আমাদের মধ্যে আজও আছে। তার কাব্যগ্রন্থের সংখ্যা 56, নাটক 29টি, প্রবন্ধের বই 19টি, গান 2232টি, তথা তার 300-র অধিক বই রয়েছে এবং সেগুলো আমাদের বাঙালি সমাজ তথা বিশ্ব নন্দিত একটি সাহিত্যকর্ম এবং পৃথিবীর প্রত্যেক মানুষের ভিতরে রবীন্দ্রনাথকে অনুসন্ধান করলে পাওয়া যায়। কোনো না কোনোভাবে রবীন্দ্রনাথ ছোঁয়ায় আমরা সমৃদ্ধ হয়েছি, বিশ্ববাসী সমৃদ্ধ হয়েছে। অর্থাৎ তার কর্মফলে আমরা সমৃদ্ধ হয়েছি, কিন্তু ব্যক্তি রবীন্দ্রনাথ এখানটা, অর্থাৎ এই যে বললো সে সোনার তরী এসে রবীন্দ্রনাথের সবকিছু কিন্তু ছড়াই দিয়েছে বিশ্বের মধ্যে, নিয়ে গেছে, ব্যক্তি রবীন্দ্রনাথ হারিয়ে গেছে। অর্থাৎ এই হারিয়ে যাওয়ার মধ্যেও কিন্তু রবীন্দ্রনাথের যে কর্মফল সেটা টিকে আছে, সেটা নিয়ে আমরা আজকে এই কবিতা বিশ্লেষণ করব, ব্যাখ্যা করব। তো সার্বিকভাবে বন্ধুরা, তোমরা যারা আমার সাথে যোগদান করেছো, পাঠশালা বাংলা চ্যানেলের সাথে যারা আছো, তাদের সবাইকে আরো একবার বলি যে এই কবিতা পাঠের মধ্যে প্রতীকী একটা গল্প থেকে রূপক একটা গল্প এবং একটা ইন জেনারেল যেটা সাধারণ একটা অর্ডিনারি গল্প রয়েছে, সেটা সেই বিষয়গুলোকে তোমরা একটু খেয়াল করবে। একজন কৃষকের কথা যদি লিখো এবং প্রতীকী
অর্থে কিন্তু একটা বিষয় লিখতে হবে। তাহলে দুটো মিলে আমরা যদি সৃজনশীল উত্তর করি বা বহু নির্বাচনী উত্তর করি, তাহলে আমরা সঠিক উত্তর নির্ণয় করতে পারবো। আসলে এই কবিতার মূলভাব তো আমরা জানলাম, দেখলাম। তো একটা কথা বলে রাখা উচিত যে এই কবিতা পড়লে আসলে আমরা মূল কথাগুলো কি কি পাবো, সেই বিষয়গুলো আমাদের একটু প্রয়োজন আছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানব জীবনের যে অনিবার্য সত্য, অর্থাৎ আমরা যে চলে যাবো পৃথিবী ছেড়ে, মৃত্যু, সেই দিকটা এই কবিতার মধ্যে উঠে এসেছে। মূলত সৃষ্টিকর্মের মর্ম উপলব্ধি করা যাবে, অর্থাৎ সৃজনশীলতার গুরুত্ব, অর্থাৎ তুমি যে কিছু তৈরি করে পৃথিবীর জন্য রেখে যাবে, সেই বিষয়টা আমরা এখানে খুঁজে পাবো। রূপক কবিতার যে ধরন, সেটা বলেছে যে রূপক অর্থে মাঝি এখানে কিভাবে একজন মহাকালের প্রতিনিধি হয়ে যাচ্ছে, সময়ের প্রতিনিধি কি হচ্ছে, সবকিছু সেটা আমরা একটা অন্তরাল বা রূপকের মাধ্যমে জানতে পারবো। চিত্রকল্প যে কবিতায় ব্যবহৃত সেই সম্পর্কে আমরা জানতে পারবো। কৃষকের অসহায়ত্ব, অর্থাৎ এই যে ব্যক্তি আমাদেরকে অসহায়ত্ব, সেটা পাবো। সোনার ধান রক্ষা করার গুরুত্ব উপলব্ধি করতে পারবো। আর প্রাকৃতিক চিহ্নের মাধ্যমে মানব জীবনের চিত্র উপস্থাপন করতে পারবো। এবং শেষ দিকে আমরা সার্বিকভাবে প্রাকৃতিক রূপ সৌন্দর্য বর্ণনা করতে পারবো। তো এটা হচ্ছে এই কবিতার মূল কথাগুলো। এবং এই কবিতার যদি আমরা যে মূল কথাগুলো পড়েছি, সেই এর ব্যাখ্যাগুলো যদি আমরা একটু করি, তাহলে আমাদের মূল কবিতার ব্যাখ্যায় যেতে হবে আমাদের একটু মোবাইলে বা টেলিভিশন স্ক্রিনে। তো তোমাদের সবাইকে আমি মূল কবিতা ব্যাখ্যা, তো এই কথাগুলো কিভাবে কবিতায় ফুটে উঠেছে, মূল কবিতা যেটা আমরা পাঠ করেছি তার ব্যাখ্যা আমন্ত্রণ জানাচ্ছি। চলো আমরা স্ক্রিনে দেখে আসি আমাদের জন্য কি কি ব্যাখ্যা অপেক্ষা করছে বন্ধুরা। ওকে, শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমরা লেখা দেখতে পাচ্ছ যে এটা মোট 42 চরণের লেখা একটা কবিতা। এই কবিতার আমরা একটা মাত্রাবৃত্তে লেখা। মাত্রাবৃত্ত বলতে আসলেই মোটামুটি সোনাতরী কবিতাটি মাত্রাবৃত্তে ছন্দে লেখা। এর পূর্ণ মাত্রা হচ্ছে 8 এবং অপূর্ণ মাত্রা হচ্ছে 5। তো আমরা ছন্দ নিয়ে একটা ক্লাস করব, সেটা পরে আমরা শিখে নেব যে কী আসলে মাত্রাবৃত্তের কীভাবে নির্ণয় করতে হয়, অক্ষরবৃত্ত কীভাবে বা স্বরবৃত্ত কীভাবে করতে হয়, ছন্দ যে 3টা প্রকার ভেদ আছে। তো আমরা এখন মূল কবিতাটা ব্যাখ্যা করব। এই তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এই দুই কাগজের পাশে দুটো জায়গায় লিখব। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই যখন একটা ব্যাখ্যা লিখবে, তোমাদের বইয়েও এই ব্যাখ্যাটা লিখে রাখবে। তো এখানে প্রথমে যে জিনিসটা দেখা যাচ্ছে, বলছে যে গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। তো এখানে গগনে মানে আকাশে, গর্জে মেঘ মানে আকাশে মেঘ গর্জন করছে। তোমরা হয়তো আমাদের যে প্রতীকী ছবি দেখেছিলে, ছবির মধ্যে তোমরা দেখেছিলে সে ঘন মেঘ। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছে নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা, খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। অর্থাৎ এখানে যে 1 2 3 4 5 6 7 এই সাত চরণে কীভাবে ফুটে উঠছে, সেটা এর অর্থটা কী বলছে। যে আমরা যদি এটা ব্যাখ্যা করি, যে সাধারণত যে সোনাতরী কবিতার এটা একটা চিত্রকল্প ফুটিয়ে তোলা হয়েছে, মূলত একটা চিত্রকল্প। যদি আমরা এই সব কিছুর ভিতরে চিত্রকল্পের একটা অনুসন্ধান রয়েছে, এখানে চিত্রকল্প। তো এই চিত্রকল্পটা কীভাবে ফুটে উঠেছে তোমরা একটু যদি ভাবো, যে আকাশে তো ঘন মেঘ এবং সেখানে মানে সেই চারপাশে একটা প্রবল স্রোতের নদী, সেখানে বলছে কুলে একা বসে আছে সেই যে কৃষক আমরা বলেছিলাম, যাকে এখানে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, সেই কুলে একা বসে আছে নাহি ভরসা। তো এখানে সোনাতরী কবিতায় চিত্রকল্পে একটি ছোট ধান ক্ষেত, এর মধ্যে যে ধান খেতে কে বসে আছে, যে কৃষক একা বসে আছে, এবং সেখানে বলছে ধান খেটা হলো সারা, ধান খেটে একা বসে আছে, ভরা নদী ক্ষুরধারা। এখানে অবশ্যই তোমাদের একটু মনে রাখতে হবে যে মানে ক্ষুরধারা মানে জানো ধারালো স্রোত বয়ে আসছে একেবারে, ক্ষুরধারা, খর পরশা। খর পরশা মানে কি, সেখানে এটা আমি একটু ব্যাখ্যা করি। যে আকাশে মেঘ গর্জন করছে, ঘন বর্ষা শুরু হলো। এই ঘন বর্ষা, সেখানে কুলে একা বসে আছে সেই কৃষকটা, সেখানে যে সে কীভাবে থাকবে তার কোনো ভরসা নেই। তো এখানে যে অনুষঙ্গগুলো ব্যবহার করে, সেটা যে কৃষক তার ধান কাটতে কাটতে বর্ষা চলে এলো, ঠিক আছে, আকাশে মেঘ গর্জন করা শুরু করলো। তারপরে এই যে খুরের মতো ধারালো, যে ক্ষুরো ধারা, খর পরশা ধারালো, খুরের মতো যে ধারালো স্রোত, হ্যাঁ, শানিত বর্ষার মতো খর পরশা, সে শানিত
বর্ষা যাকে বলে, মানে ধারালো বর্ষা যেটা, তার মতো জলের ধারা দেখে কৃষক খুব ভীত হলো, মানে ভয় পেল সে। সোনার ফসল নিয়ে সেখান থেকে সে ফিরে আসার ভরসা পাচ্ছে না। অর্থাৎ এই লাইনগুলো দ্বারা যদি এই চিত্রকল্পটা আমরা বলেছি, চিত্রকল্পটা ব্যাখ্যা করতে তাহলে গগন মানে আকাশে গর্জে মেঘ, ঘন বর্ষা, খুব ঘন করে মানে বৃষ্টি এলো, কুলে একা বসে আছে নাহি। এই লাইনটা যদি বলে যে কুলে একা বসে আছি, এটা কিন্তু আমাদের যদি রূপক অর্থে বলি তাহলে মানব জীবনের সত্য যে দৃষ্টিভঙ্গি, সেই দিকটা কেন? কারণ আমরা তো মানব জীবনে যে জীবন নদী আছে, সেই জীবন নদী কূলে আমরা বসে আছি, জানি না কে কখন কিভাবে আমরা এখান থেকে চলে যাব। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। অনেক ধান, ঠিক আছে, অনেক ধান, তার ধান কাটা সারা মানে তো সম্পূর্ণ হয়েছে তার ধান কাটা। হ্যাঁ, অনেক ধান তার সেটা ধান কাটা সম্পূর্ণ হলো, সারা মানে একে সম্পূর্ণ হলো। ভরা নদী ক্ষুরো ধারা, একেবারে খুরের মতো ধারালো। খরপরশা, খরপরশা মানে কি, একেবারে শানিত বর্ষার মতো যে জলের ধারা। আমি এটা লিখে দিই এখানে, শানিত ধারালো আর কি, বর্ষার তাল বর্ষার মতো জলের যে ধারা, এটা বোঝানো হয়েছে। হ্যাঁ, কাটিতে কাটিতে ধান, ওই ধান কাটতে কাটতেই বর্ষা বা বৃষ্টি এলো, এবং সেখানে সে কৃষক কি পাচ্ছে না, কোনো কিছু খুঁজে পাচ্ছে না, যে সে কীভাবে, কোনো ভরসা খুঁজে পাচ্ছে না যে ধান আমি কীভাবে বয়ে নিয়ে যাবো। যদি প্রতীকী অর্থে আমরা এটা ব্যাখ্যা করি, তাহলে মানুষের জীবনে সবসময় মানুষ কিন্তু একটা জীবন নদীর তীরে বসে থাকে। এবং মানুষের মৃত্যু কখন হবে এটা সে জানে না। এবং এই ব্যক্তি মানুষের মৃত্যু হলে কিন্তু সে তার নিজে বাঁচে না, তার কর্মফলে। অর্থাৎ এই যে ধান কাটা, এই যে ধান, এই ধান মানে কি বোঝাচ্ছে? এটা মূলত কর্মফলকে ইঙ্গিত করছে। কর্মফল, আমরা যে কাজ করছি সেই কাজটা এখানে, যে আমরা ব্যাখ্যা তো বলেছিলাম যে এই কবিতার ভেতরে কোন বিষয়গুলো ফুটে উঠেছে সেটা কিন্তু একটা প্রতীক। এখানে যে সোনার ধান মানে বলতে ব্যক্তি মানুষের সৎ ও কল্যাণকর যে সমস্ত কাজ রয়েছে সেই কাজের প্রতীক হিসেবে এটা ব্যবহৃত হয়েছে সে ধানটা। হ্যাঁ, কর্মফল বা সৎ ও কল্যাণকর কাজ। এখানে তুমি যদি আরও লিখে রাখো যে সৎ, আমি একটু লিখে দিই, ও কল্যাণকর কাজকে বোঝাতে এখানে ধান বোঝানো আছে। আর নদী মানে এখানে জীবন নদী, আমরা এটা যদি লিখে রাখি জীবন নদ। জীবন নদীর, আর এটা তো শানিত বর্ষার মতো জলের ধারা, যে খরপরশা, সেটা বলেছি। তাহলে এখানে চিত্রকল্পের মধ্যে ক্ষুরধারা বর্ষার যে নদী স্রোত হিংস্র হয়ে, ঠিক আছে, যে দ্বীপ সদৃশ ধান কেটে চারপাশে খেলা করছে, সেই ছোট জমিটুকু জলস্রোতে বিলীন হয়ে যেতে পারে। অর্থাৎ মানব জীবনের পতন হতে পারে, বা মৃত্যুর মধ্য দিয়ে ব্যক্তি মানুষের মৃত্যু হতে পারে, কিন্তু তার এই যে ধান কাটা হলো সারা, একেবারে সম্পূর্ণ হয়ে গেল তার এই কর্মফল, তখন সে আর থাকবে না, তার এই কর্মফলটাই পৃথিবীতে বেঁচে থাকবে। তারপরে বলছে একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এখানে বাঁকা জল করিছে খেলা, পরপরে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এ পারেতে ছোট ক্ষেতের বানানটা দেখবে, ছোট ক্ষেত আমি একেলা। আবার পড়ি, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপরে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। তাহলে কি বলছে, যে ছোট দ্বীপের মতো যে ধান ক্ষেত ছিল এখানে দ্বিতীয় স্তবকে, যে তার চারপাশে ঘূর্ণায়মান যে স্রোতের যে খেলা, সেই খেলাটা কিন্তু সেই কৃষকটা দেখতে পাচ্ছে, যে নদীর বাঁকা স্রোতের ছোট ছোট যে জমিটুকু একেবারে বিলীন হয়ে যেতে পারে, সেই আশঙ্কায় সেখানে চারিদিকে অন্ধকার। এই যে দেখো, তরু ছায়া মসিমাকে, মানে তরুর গাছের ছায়ার মতো অন্ধকার যেন নেমে আসছে চারিদিকে। হ্যাঁ, গাছপালার ছায়া কালচে রং তার চোখে পড়ছে, চারদিকে যেন অন্ধকার হয়ে যাচ্ছে। মানে মানুষের জীবনে কিন্তু একটা বয়স হয়ে গেলে মানুষ সেই মৃত্যুর দিকেই ঝুঁকে পড়ে। এবং
যে বলছে গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, অর্থাৎ প্রভাত বেলায় যে গ্রামখানি ঘন মেঘে ঢাকা পড়েছে, এখানে সে কৃষক কিন্তু সেটা বুঝতে পারছে। আর মানুষের জীবন দিয়ে যেটা ব্যাখ্যা করি, তাহলে এইটুকু বুঝতে পারবো যে বয়সের শেষ প্রান্তে এসে মানুষ কিন্তু আর তার চোখে অন্ধকারই দেখতে পায়। এবং শেষে সে কী বলছে, এমন অন্ধকার ও ভয়ঙ্কর পরিবেশের মধ্যে কৃষক একা দাঁড়িয়ে আছে। অর্থাৎ আমরা প্রতিটা মানুষই এরা, তাহলে একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এই যে চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এই লাইনটার ব্যাখ্যা অনেক সময় পড়ে। বন্ধুরা, আমরা যেটা বলছিলাম সেটি হচ্ছে যে এখানে দেখো, একখানি ছোট ক্ষেত আমি একেলা। একখানি ছোট ক্ষেত বলতে কি বোঝানো হয়েছে, বলতে এখানে তোমরা এটি লিখে রাখবা যে কৃষকের নিঃসঙ্গ যে নিঃসঙ্গ অবস্থা, সেই দিকটা বোঝানো হয়েছে যে আমি একেলা। এখানে কৃষকের নিঃসঙ্গ ক্ষেত বানান তোমরা খ দিয়ে লিখবে, বাট এখানে আমরা ক্ষীয় দিয়ে লেখা হয়েছে। মূল কবিতার বানান রক্ষা করে যে আধুনিক বানানে ক্ষেত খ দিয়ে। চারিদিকে বাঁকা জল করিছে খেলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলার মানে কি, যে চারদিকে বাঁকা জলে খেলা দেখি কৃষকের মনে যে সৃষ্টি করেছে, এটা কি ঘন ঘন একটা আশঙ্কা। চারদিকে বাঁকা জল করিছে খেলার মানে কি কৃষকের আশঙ্কার দিকটি প্রকাশ, শঙ্কার দিকটি প্রকাশ পেয়েছে। এখানে কি আশঙ্কার দিকটি প্রকাশ পেয়েছে, যে সে তার চারপাশে ঘূর্ণায়মান যে স্রোতের উদ্দাম দেখে সে খুব ভীত হয়ে যাচ্ছে, ভীত হচ্ছে। জলবেষ্টিত যে তার ধান ক্ষেত যেন বিলীন হওয়ার অপেক্ষায় রয়েছে, যেন বিলীন হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে তার এই যে ধান কাটা হলো, সার উপরে আমরা যে লাইনগুলো ব্যাখ্যা দেখে এসেছি, সেই লাইনগুলোতে আমরা দেখেছি যে সেখানে এই যে গগনে দেখো, গগনে গরজ যে মেঘ, ঘন ভরসা, কুলে একা বসে আছে নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরনাদি ক্ষুরো ধারা। এই যে ভরনাদি খরপরসা, এটুকু দ্বারা আমরা কি বলেছিলাম, যে ভরা নদী ক্ষুরোধারা খরপরসা বলতে এটা খ নম্বরে আসে। সেখানে ব্যাখ্যা করতে গেলে তোমাদের লিখতে হবে যে বর্ষায় নদী ভরে গিয়ে যে খুরির মতো ধারালো স্রোতা বা শানিত বর্ষার মতো জলের ধারা সৃষ্টি হয়, সেই দিকটা বোঝানো। আবার যদি তোমরা একটু ব্যাখ্যা লিখো যে মানব যে মহাকালের যে স্রোত রয়েছে, সেই স্রোতে ভেসে যাওয়ার আশঙ্কা কৃষকের মনে, অর্থাৎ ব্যক্তি মানুষের মনে মহাকালের স্রোতে ভেসে যাওয়ার মনে। ঠিক এখানে একইভাবে বলছে যে ওই সময় বৃষ্টি এলো এবং একখানি ছোটের ক্ষেত আমি একেলা, অর্থাৎ এখানে কৃষকের নিঃসঙ্গ অবস্থা বা মানব জীবনের নিঃসঙ্গ অবস্থা। তো বয়সের ভারে একসময় মানুষ নিঃসঙ্গ হয়ে যায়, একা হয়ে যায় এবং সেই পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য উদ্যমী হয়ে ওঠে। কারণ কি, সে তার দেখো চারিদিকে বাঁকা জল, মানে তার একটা আশঙ্কার দিকটি। কী আশঙ্কা, একটি ছোট ধান ক্ষেত, রাশি রাশি ধান কেটে কৃষক তো অপেক্ষা করছে, সেখানে ঘন বর্ষার ধারায়, হ্যাঁ, নদীতে উদ্যম যে স্রোত প্রবাহিত হচ্ছে, তারপরে পরপরে দেখি একা তরুচ্ছায়া মসিম আঁকা। হ্যাঁ, সেখানে অদূরে যে তরুচ্ছায়া মানে কি, গাছপালার যে ঘেরা যে ঘন কালো, তার দেখে পরপারে দেখে ওই পারে, পরপারে মানে ওই তীরে দেখি আঁকা, মানে তো তার চোখের দৃষ্টিতে তরু মানে গাছপালা, তরু ছায়া মসি মাখা, হ্যাঁ, অন্ধকারচ্ছন্ন হয়ে আসা। চারিদিকে কি হচ্ছে, সে একাকী যে কৃষকটা দাঁড়িয়ে আছে, তার মনে একটা অস্তিত্ব বিলীন হওয়ার নানা আশঙ্কা প্রকাশ পাচ্ছে। এবং এর মধ্য দিয়ে কী হচ্ছে সেটা হলো যে কৃষক মূলত দেখো দেখতে পাচ্ছে যে যখন একেবারে শেষ প্রান্তে, তখন সে একেবারে তার অস্তিত্ব বিলীন হওয়া নানা আশঙ্কা বিরাজ করছে। সোনাত্তরী কবিতায় বাঁকা জল মূলত এই যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাঁকা জল করেছে, এই বাঁকা জলটা মূলত তোমরা কি লিখবে জানো, কাল স্রোতের প্রতীক, মানে সময় আর কি, কাল স্রোতের প্রতীক। আর তরুচ্ছায়া মৌসুমাকে মানে এই যে গাছ পালার ছায়া, অন্ধকার আর কি, এই দিকটা বোঝাচ্ছে। গ্রাম ওখানে মেঘে ঢাকা, মানে একদম সেই গ্রামটা যেন মেঘে আচ্ছন্ন হয়ে যাও, মেঘে ঢাকা প্রভাতবেলা, সকালবেলাও যেন সেটা অন্ধকারচ্ছন্ন হয়ে আছে, অন্ধকারচ্ছন্ন হয়ে থাকে না, অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ। আমরা পরিবেশই নির্দেশ করি, পরিবেশ। তাহলে এই অন্ধকার কারাচ্ছন্ন পরিবেশে, অর্থাৎ এটা যদি বললাম না, কাল স্রোতে
মানুষের জীবনের অস্তিত্বে বিলীন হয়। আর যেটা কৃষককে ধরে তোমরা উত্তর করো সেটাও হবে, তবে তোমরা একটু লিখে দিবা যে অস্তিত্ব, যে এখানে মূলত এই প্যারাটার ভিতরে যে নদীর কূলে একাকী কৃষক দাঁড়িয়ে আছেন, অর্থাৎ যে ব্যক্তি মানুষ দাঁড়িয়ে আছে তার মনে এখানে অস্তিত্ব বিলীন হওয়ার যে নানা আশঙ্কা। আমি একটু লিখেও দিই, এই প্যারাটা তোমরা লিখবা অস্তিত্ব বিলীন হওয়ার নানা আশঙ্কা, এখানে এটা প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, এই প্যারাটাই আর কি, টোটাল যে প্যারাটা। তাহলে এটা আমরা মোটামুটি যতটুকু বুঝতে পারলাম, সেটা হলো কি হলো যে আমরা বুঝতেই পারলাম যে একটা ছোট ক্ষেতে সে কৃষক বসে আছে, সে কোনো ভরসা পাচ্ছে না, তার চারদিকে বাঁকা জল, মানে আমরা বলেছি কাল স্রোতের প্রতি বাঁকা জল করেছে খেলা, পরপরে দেখি একা তরুচ্ছায়া মসি মাখা, মসি মানে অন্ধকার, গ্রামখানি মেঘে ঢাকা, গ্রামখানি যে মেঘে ঢেকে গেছে প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত, ছোট বানানটা ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তুরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ও হারে। এই দুই লাইনের ব্যাখ্যা একটু মাঝে মাঝে পড়ে যে এটা বলতে কি বোঝানো হয়েছে। তো এখানে মূলত কি বোঝানো হয়েছে, গান গেয়ে তরিবে, ওই যে আমরা একটা ছবি দেখিয়েছিলাম তোমাদের, সেই ছবিটার দিকে যদি মনে রাখতে পারো, তাহলে সেখানে কি বলেছে যে এই চরণ দুটির মাধ্যম দিয়ে কবি যে কি বলেছে, যে হিংস্র যে জলের স্রোতের মধ্যে তরিবে ছোট ধান খেতে অপেক্ষারত কৃষকের দিকে নৌকা বেয়ে এক মাঝির আগমনকে বোঝাচ্ছে, এক মাঝির আগমন। অর্থাৎ কবি এখানে তো বলা আছে যে গান গেয়ে তরি কে আসে বা দেখে যেন মনে হয় চিনি, এখানে তো মূলত দেখে যেন মনে হয় চিনি ও আহারে। কবি এখানে কে চেনে, কবি চেনে কাকে চেনে, এই যে উহাকে এখানে মূলত যে মাঝি, সে মাঝি হচ্ছে এই মহাকালের প্রতীক। এটা তুমি লিখে রাখো, মহাকালের প্রতীক হলো এখানে মাঝি। আর এই কবি হচ্ছে কে, এই যে বলতে দেখে যেন মনে হয় চিনি হরে, এই যে যেখানে মূলত কৃষকের, এই কবি হলো কৃষকের রূপকে কবি নিজেই তার দর্শন প্রচার করেছেন, করে বলছেন যে মহাকালের প্রতীক সেই মাঝি যেন চলে আসছে। অর্থাৎ কবির সেই প্রান্তিক সময়, সেই শেষ সময় দেখে এই কৃষক আসছে, গান গেয়ে তরিবে কে আসে পারে, পারে মানে তীরে, তরি বানান তোমরা রস্যিকাতে লিখবে, দেখে যেন মনে হয় চিনি হরে, তাকে দেখে। অর্থাৎ এক কথা হলো যে এখানে যেটা বলবো সেটা তোমরা এইভাবে লিখবে যে উল্লেখিত যে চরণ দুটি রয়েছে এর মাধ্যমে কবি কি বোঝাচ্ছে, যে ছোট ধান খেতে অপেক্ষারত কৃষকের দিকে নৌকা বেয়ে এক মাঝির আগমনকে বুঝিয়েছেন। মূলত এখানে মহাকালের প্রতীক হিসেবে মাঝিকে চিহ্নিত করা হয়েছে, যাকে যেন কবি চিনতে পেরেছেন। অর্থাৎ কৃষক ওই মাঝি রূপে যাকে চিনেছেন, কবিও এখানে মহাকালের প্রতীক রূপে এই মাঝিকে চিনতে পেরেছেন। অর্থাৎ তোমরা এখানে দুটো বিষয় ব্যাখ্যা করা যায়, একটা হলো মানব জীবন দিয়ে এবং একটা কৃষক দিয়ে। তোমরা কৃষক দিয়ে লিখবে, এখানে শেষ দিকে এটি লিখে দেবে যে এখানে মূলত কৃষক হচ্ছে কবি নিজেই, এবং মহাকালের প্রতীক হিসেবে এখানে মাঝি শব্দটি কবি ব্যবহার করেছেন। আর মূলত ওইভাবে দেখে দিবা যে কৃষক যখন ধান কেটে বসেছিল তখন হঠাৎ করে সে দূরে দেখলো যে একটা নৌকা বেয়ে কে যেন আসছে, এবং মনে হলো তাকে চিনি, তখন হে মাঝি এদিকে এসো, আমার এই ধানগুলো নিয়ে যাও। তখন তার ভেতরে কি হচ্ছে, তখন সেই নৌকাটা দেখবা ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চাই। সে ভরা পাল দেখে, যে মানে এখানে মূলত এক প্রকার আশার সঞ্চার হলো কৃষকের মনে, ওখানে যেমন আশার আশঙ্কা ছিল, এখানে আশার সঞ্চার হলো। মূলত মাঝিকে দেখে যেন মনে হয় চিনি হয়, এটা আশার সঞ্চার জেগেছে। কি আশার সঞ্চার জেগে, মাঝিকে গান গিয়ে তার তরিবে আসতে দেখে নিঃসঙ্গে কৃষকের মনে এক প্রকার আনন্দ লাভ করে, এবং তার মনে হয় যে মাঝি তার যেন চিরচেনা কেউ একজন। এই কবিতায় মূলত আগেই বলেছে যে কবি হচ্ছে এখানে কৃষক রূপে আসছেন, আর মাঝি হলো মহাকালের প্রতীক রূপে এখানে, এবং ভরা ফালে চলে যায়, সে কোথাও ভরা ফলে চলে যায়, কোনো দিকে নাহি চাই, এই মাঝি কোনো দিকে আর চায় না। ঢেউগুলি নিরুপায় ভাঙ্গে দুধারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। এই যে ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, ভরা ফলে সে চলে যায়, কোনো দিকে নাহি চায়। অর্থাৎ মহাকাল সময় নিরবধি চলে যায়, সময় নিরবধি চলে যায়। মূলত এখানে মহাকাল আর কি, মহাকাল চলে যায়,
কোনো দিকে চায় না। আবার এক পাশে কী হয়, যদি আমরা কৃষকদের বলি তাহলে সে যখন ওই ভরা ফলে সে চলে যাচ্ছিল কোন দিকে, আর ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, মানে কি ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে বলতে কবি তরি বেয়ে মাঝের এগিয়ে যাওয়ার যে চলার উদ্যমতা। তাহলে আমরা এখানে কি লিখব, এটা লিখব মাঝির চলার উদ্যমতা লিখব, উদ্যমতাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, উদ্যমতাকে বোঝানো হয়েছে কীভাবে, সোনাতরী কবিতায় যে ক্ষুরধারা বর্ষা স্রোত ছোট ধান ক্ষেতের মাঝে দাঁড়িয়ে থাকা কৃষকের দিকে এক অপ্রত্যাশিত মাঝি, যখন এই যে কাউকে যখন সে নিরুপায় হয়ে যাচ্ছিল, তখন এক অপ্রত্যাশিত মাঝি যে মহাকালের প্রতীক রূপে হঠাৎ করে যেন তাকে চেনা বলে হলো, সে চলে যাচ্ছিল এবং ঢেউগুলো নিরুপায় দুধারে আশ্রে পড়ছিল। এই অবস্থা দেখে কৃষকের মনে একে দেখে যে আশার সঞ্চার হয়, কৃষক তার সোনার ধান নিয়ে যে সংকটে পড়েছিল তা থেকে উত্তরণ উপায় মনে করে ওই তরি বিয়ে আসা মাঝির কে দেখে সে কিন্তু এই যে দেখে যেন মনে হয়েছে তার মনে একটা আশা আকাঙ্ক্ষার কি উদয় ঘটেছিল। অর্থাৎ এইভাবে যদি এই তিনটা স্তবককে আমরা এক করে ব্যাখ্যা করি, তাহলে আমাদের ব্যাখ্যাটা দাঁড়াবে কীভাবে, ব্যাখ্যা দাঁড়াবে যে একজন কৃষক তার ছোট ধান কেটে বসে আছে এবং সে মূলত সেই ধান ক্ষেতের মাধ্যমে, এখানে তো বুঝতে পারছো জীবনের ব্যাপ্তি, তো সে বসে আছে এবং সেই ধান নিয়ে বসে আছে, কী করবে, নিরুপায় হয়ে বসে আছে, হতাশ হয়ে, যে কোনোভাবেই যেন ওটা মিলাতে পারছে না যে তার কি হবে, সে একেবারে নিঃসঙ্গ হয়ে গেছে। কিন্তু তখন এই হঠাৎ করে সে খেয়াল করলো, যখন চারিদিকে জীবন নদী যে চারিদিকে তার যে আশঙ্কা দেখা দিল যে আমি কি ধান নিয়ে যেতে পারবো কি না, কিন্তু জীবনের মানে একেবারে শেষ সময় এসে চারিদিকে সে অন্ধকার দেখা শুরু করলো। হ্যাঁ, কোনো কিছু সে আর খুঁজে পাচ্ছিল না। এর মধ্যে হঠাৎ করে একজন মাঝি গান গেয়ে গেয়ে তরি মানে নৌকা বেয়ে কে আসে পারে, এদিকে যেন কে আসছিল, মনে হচ্ছিল তাকে যেন আমি কোথায় দেখেছি, তাকে যেন কীভাবে চিনি। কর্মফল বা অর্জিত যে তোমার চেতনা, যা কিছু করেছ, যেই ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে, অর্থাৎ তাকে দেখে কবির মনে একটা আশার সঞ্চার হয়েছে। কী আশার সঞ্চার হয়েছে সেটা আমরা একটু এখানে দেখব মূলত। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টি এটা দেখব, এখানে বলছে ওগো তুমি কোথা যাও, মাঝিকে বলছে যে ওগো তুমি, মাঝি কি মহাকালী সেই প্রতীক, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, খুশি ভালোবাসা, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। তাহলে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। সুন্দর। তাহলে কি বলছে যে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে যে তোমার বইয়ে যে ব্যাখ্যাটা আছে সেটা হলো নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক বা কবির চেষ্টা করা হয়েছে। এখানে তো কৃষককে আমরা বলেছি যে এখানে মাঝি হচ্ছে মহাকালের কি প্রতীক আমরা বলেছি গত পৃষ্ঠায়। আর এখানে হলো যে কৃষক এখানে মূলত কবি বা ব্যক্তি মানুষকে বলা যায়, এখানে কবি। আমরা এই দুটোকে ধরে একটু এগিয়ে যাব আর দেখা যাক কী হয় আর কি। তো এখানে বলছে যে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াওতরি মানে কি কুলেতে এসে। এখানে তাহলে উপর লাইনটা ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এই লাইনটা দ্বারা কী বোঝাচ্ছেন কবি? বইয়ে তোমাদের ব্যাখ্যাটাই বলা হচ্ছে এরকম যে এই দেখো বলেছে নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের জন্য কবি একটা চেষ্টা, যে বিদেশ এখানে চিরায়ত শিল্পলোকের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে বিদেশ হলো কি চিরায়ত শিল্পলোকের প্রতীক। তাহলে ওগো তুমি, ওগো কে এখানে এই যে মাঝি, সে মাঝি হলো ওই যে উপরে লিখেছি মহাকালের
যে প্রতি তুমি কোথায় যাও, কোন বিদেশে যাচ্ছ, তুমি আমার থেকে কেন ফিরে যাচ্ছ না? বারেক মানে একবার হলেও তুমি চিরায়ত যে শিল্পলোকের ঠাঁই পাওয়ার জন্য কৃষকরূপী কবির যে ব্যাপক অনুনয় এখানে বারেক ভিড়াও তরি করতে এসে তুমি একবার আমার এই তরিটা এখানে এখানে কবির ওই যে সেই মাঝির প্রতি একটা অনুনয় প্রকাশ পেয়েছে। অনুনয় প্রকাশ পেয়েছে। অনুনয় মানে খুব বিনয়ীভাবে বলা যে তুমি একবার হলেও আমার কুলেতে এসে এই তরিটা তুমি একটু ভেড়াও, একবার হলেও তুমি এই তরিটা একটু ভিড়াও। কীভাবে ভিড়াবে তুমি? তো এরপরে বলছে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও। বলেছে তুমি যেথায় যেতে চাও তুমি চলে যেও, যারে খুশি তারে দিও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। মানে আমার সোনার ধান কুলেতে, দেখো আমার সোনার ধান, এখানে কৃষকের সৃষ্ট যে ফসল, এখানে মূলত এই যে সোনার ধান বলতে এই যে সোনার ধান এখানে মূলত কি বোঝানো হয়েছে? মূলত কবির যে একটা ব্যঞ্জনা অর্থে এখানে মূলত কি বোঝানো হয়েছে? শিল্পস্রষ্টা কবির সৃষ্টি সম্ভার। আমরা যদি লিখি শিল্প স্রষ্টা কবির কি বলবো? সৃষ্টি সম্ভার, মানে তাদের সৃষ্টিকর্ম। আমরা যেটা সৃষ্টি, তুমি যাকে দিবা দিও, তুমি যার খুশি সেটা করো, কিন্তু তুমি একবার এসে তীরেতে এসে আমার এই ধানটা নিয়ে যাও। তাহলে ধান বলতে আমরা এখানে কি বুঝিয়েছি? ধান বলতে মূলত আমরা এখানে বুঝিয়েছি হলো কি বুঝিয়েছি? এখানে ধান বলতে আমরা বুঝিয়েছি মূলত শিল্পস্রষ্টা কবি যে সৃষ্টিকর্ম সে বিষয়গুলোকে আমরা এখানে বুঝিয়েছি। তাহলে এখন যত চাও তত লাও, তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে। অর্থাৎ এখানে কৃষক যখন সেই অচেনা মাঝিকে বলল, মানে তাকে যেন চিনতে পারে এরকম মাঝিকে বলল যে আমার এই তোমার তরণী ভরে বা নৌকা ভরে যত চাও তত এই ধান নিয়ে যাও। অর্থাৎ আমরা বলেছিলাম যে সেই কবি যে শিল্পী সত্তা তাকে নিয়ে যাওয়ার জন্য বলেছিলাম। তো তখন বলছে আর আছে, বলছে আর নাই দিয়েছি ভরে। অর্থাৎ এই দিয়েছি ভরে মানে কি চিরায়ত যে শিল্পলোক এখানে যে প্রতীক, সে সোনার তরীতে ভরে দিয়েছে যা কিছু ছিল আমাদের এই কবি, অর্থাৎ ওই যে কৃষক রূপী যে আমরা যেটা বলেছিলাম যে এখানে মূলত মাঝি হচ্ছে মহাকালের প্রতীক, আর এখানে কৃষক হচ্ছে এই কবির প্রতীক হিসেবে এসছে। তাহলে এখানে বলছে যে যত চাও সব দিয়েছে, এতকাল নদীকূলে যাহা লয়ে ছিনু ভুলে। এতকাল নদীকূলে মানে কি ওই যে জীবন নদের সাথে যদি বলা হয় যে কৃষক নদীর কূলে যা কিছু নিয়ে এতকাল এত সময় ধরে ছিল, যাহা লয়ে ছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে। থরে বিথরে মানে কি সকলেই, মানে সব কিছুই থরে বিথরে তুলে দিলাম। মানে কি এখানে মূলত স্তর স্তর বা সুবিন্যস্ত করে, বিন্যস্ত করে দেওয়া। তাহলে এখানে মূলত কি কথা বলছে যে ফসল বা যে সৃষ্টি সম্ভার কবির যে তুলে দেওয়ার যে কথা বলা হয়েছে যে সব কিছু তুলে দিয়েছে তোমার নৌকায়। এখন যে ফসল বা সৃষ্টির যে স্রষ্টা তখন সে স্থান পেতে চাইছে, তখন বলছে এখন আমার লহ করুণা করে। যে এখন আমার লহ করুণা করে মানে কি ওই মহাকালের নৌকায় কে স্থান পেতে চায়? ওই যে সোনার তরীতে আর কি, মহাকালের যে প্রতীক নৌকায় এখানে কবি বা ব্যক্তি আর কি, ব্যক্তি মানুষ আর কি স্থান পেতে চায়। কিন্তু আসলে মহাকাল তো আমাদের সঞ্চিত যে সম্পদ অর্থাৎ আমাদের যে কর্মফল সেটিকে গ্রহণ করে, কিন্তু ব্যক্তি মানুষকে গ্রহণ করে না। অর্থাৎ এখানে কবি কিন্তু সেখানে একটা এই আমার লহমান আমার নাও করুণা করে আমাকে তুমি দয়া করে তোমার এই নৌকায় তুলে নাও। তুমি তো আমার যা কিছু ছিল সোনার ধান আমি তো সব কিছু তোমাকে তুলে দিয়েছি। তখন বলছে ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরে। অর্থাৎ এখানে কি বলছে যে নদীর যে তীরে যে কৃষক বসেছিল ধান নিয়ে সেটা তো সব কিছু নৌকায় তুলে দিয়েছে। এখন যখন বলেছে যে অনুনয় করে বিনয় করে যে আমারে তুমি এই মহাকালী নৌকায় সোনার তরিতে তুলে নাও, তখন সেই মাঝি বলছে ঠাই নাই। অর্থাৎ সোনার তরিতে যে মহৎ সৃষ্টির স্থান সংকুলন, মানে এক কথা হলো যে এই যে তরি এখানে মূলত কি বলছে এই তরিতে মানে সোনার তরিতে আর কি। আমি সোনার তরি লিখলাম যে
সোনার তরীতে, যে মহাকালের যে সোনার তরীতে বললাম যে মহাকাল কিন্তু শুধু কাকে ধরে রাখে সোনার তরীতে? মহৎ সৃষ্টি। মহাকাল মহৎ সৃষ্টিকেই, মহৎ সৃষ্টিকে গ্রহণ করে। ব্যক্তি মানুষকে কিন্তু সে গ্রহণ করে না। অর্থাৎ তখন ওই যে কৃষক রূপে যে কবি বলছে আমার নাও করুণা করে, তখন বলছে যে না, তোমার সোনার ধানে সব কিছু ভরে গেছে, এখন আর কোনো কিছু নেই। তখন বলছে শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রোহিণী পড়ি। এই যে শ্রাবণ গগন ঘিরে, সেই যে আকাশে মেঘ ছিল শ্রাবণের, সেই মেঘ ঘন মেঘ ঘুরে ফিরে, অর্থাৎ জীবনের আশ্রয়ে যে মৃত্যুর যে অনিবার্য সত্য, অনিবার্য সত্যের আহ্বান। এখানে কি কোন সত্য? এটা কোন সত্য? অর্থাৎ মৃত্যু। অর্থাৎ এখানে বলছে যে এই যে শূন্য নদীর তীরে রোহিণী পড়ি, নু মানে তো লাম, নু মানে লাম পড়বা তোমরা, তাহলে রহিলাম পড়ি, অর্থাৎ শূন্য নদীর তীরে মানে কি? জীবন। দেখো মহাকালের প্রতীক যে নৌকা, সেই নৌকায় কিন্তু সব কিছু নিয়ে, অর্থাৎ কবির যে শিল্প, সেই শিল্প নিয়ে চলে গেছে। অর্থাৎ যদি কৃষকদের কল্পনা করি, তাহলে সেই কৃষক কিন্তু সেখানে একাই পড়ে আছে, তার যে ধান, তার যে সৃষ্টির সম্ভার, সেটা কিন্তু নিয়ে মহাকাল চলে গেছে। অর্থাৎ মহাকাল কখনো ব্যক্তি মানুষকে গ্রহণ করবে না, মহাকাল কখনো ব্যক্তি কবিকে কখনো গ্রহণ করবে না। অর্থাৎ মহাকাল শুধু আমাদের যে মানে সব কিছু যে কর্মফল রয়েছে, কর্মফলটা গ্রহণ করেই মহাকাল আমাদের ফেলে একদিন চলে যাবে তার অনন্ত যাত্রাকালের পথে। অর্থাৎ মহাকাল, রবীন্দ্রনাথ নিজেও বলেছিলেন যে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে রোহিণী পড়ি, এই যে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, এইটা বলতে কি? রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবনে এইরকম একটা কোশ্চেন করা হয়েছে। তখন তিনি কি উত্তর দিয়েছিল জানো? তিনি বলেছিলেন যে মহাকাল আমার সর্বোচ্চ লইয়া যায় বটে, সব কিছু নিয়ে চলে যায় মহাকাল। অর্থাৎ মহাকাল কি করে? সব কিছু। অর্থাৎ এখানে সব কিছু বলতে কি বোঝানো যায়? শিল্পলোককে, মানে যা কিছু তোমার কর্মফল, সে শিল্পলোককে কি করে? নিয়ে যায়। কিন্তু কাকে নিতে পারে না? কিন্তু এই ব্যক্তি আমি, অর্থাৎ রবীন্দ্রনাথ সেখানে কি বলছে না, তাকে গ্রহণ করে না, অর্থাৎ একাই পড়ে থাকতে হয়। তাই রবীন্দ্রনাথকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে শূন্য নদীর তীরে রোহিণী পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, আপনি এটা কী বোঝাচ্ছেন? তখন রবীন্দ্রনাথ বলেছিলেন যে মহাকাল আমার সর্বস্ব লইয়া যায় বটে, কিন্তু আমাকে ফেলিয়া যায় বিস্মৃতি ও অবহেলার মধ্যে। সোনার তরী নিয়ে আমার সোনার ধান লইয়া যায়, দেখো রবীন্দ্রনাথ এটা বলেছিলেন, নিয়ে আমার সোনার ধান লইয়া যায়, খেয়া পারে কিন্তু আমাকে লয় না। অর্থাৎ রবীন্দ্রনাথ এই লাইনে নিজেই ব্যাখ্যা দিয়েছেন, বলেছেন যে তার যে সৃষ্টি সম্ভার, সোনার তরী, সেটাই নিয়ে চলে গেল, যাহা ছিল নিয়ে গেল, সৃষ্টি সম্ভারটা সোনার তরী নিয়ে গেল, কিন্তু ব্যক্তি কবিকে কিন্তু আর মহাকাল গ্রহণ করল না। অর্থাৎ এই যে গল্পটা, এখানে এই গল্পটা দেখা যায় যে সবচেয়ে মজার বিষয় করে যেটা দেখা যায় সেটা হলো যে কবিতাটিতে চারপাশে যে প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো একটা ধান ক্ষেত, সে উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে দেখে অপেক্ষারত নিঃসঙ্গে কৃষক বসেছিল। আমরা দেখেছিলাম যে আকাশের কি বলছি, যে সবচেয়ে মজার বিষয়, চারিদিকে যার বাঁকা জল যে কৃষকের মনে সৃষ্টি করেছে নানা আশঙ্কা, সেই রকম একটা জায়গা দেখেছিলাম। এরকম উৎকণ্ঠিত হয়ে কৃষক একটা নৌকাকে আসতে দেখে, তখন সেই নৌকাকে সে কুলে ভেড়াতে বলে। সে ভরাপাল নৌকা নিয়ে যখন বের হয়ে আসে, এক মাঝিকে দেখে সে আশা জাগে এবং কুলে যখন ভেড়াতে বলে, তখন সে তার উৎপাদিত যে সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে সকাতরে একটু কী করে মিনতি জানায়, এবং ওই সোনার যে ধানের সম্ভার সে তার নৌকায় তুলে নিয়ে মাঝি চলে যায়। তখন ছোট নৌকা বলে স্থান সংকুলন হয় না সেই কৃষকের, এবং শূন্য নদীর তীরে আশাহত কৃষকের বেদনা গুমড়ে মরে। এই যে গুমড়ে মরে, এবং মূলত এই কবিতায় নিবিড়ভাবে যে মিশে আছে কবির জীবন দর্শন। তাহলে কি মিশে আছে? কবির জীবন দর্শন এখানে মিশে আছে। কবির দেখো
জীবন দর্শন এখানে মিশে আছে। কিভাবে? যে মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্টি সোনার ফসল। অর্থাৎ তোমার কি হবে? জীবন যৌবন সব চলে যাবে, সব চলে যাবে, কিন্তু কি বেঁচে থাকবে? মানুষের বেঁচে থাকবে মূলত তার সৃষ্টির যে সোনার ফসল, সৃষ্টির সোনার ফসল, সেটাই বেঁচে থাকবে। অর্থাৎ ফসল বেঁচে থাকবে। এই যে মূলত এরই মধ্য দিয়ে যে বেঁচে থাকবে, সেই তার ব্যক্তিসত্ত্ব শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কাল গ্রাসের শিকার। মানে মহাকাল একেবারে গ্রাস করে ফেলে আমাদেরকে, মূলত এটা মনে রাখতে হয়। আর এই কবিতা আগেই লেখা বলেছিলাম যে 8+5 মাত্রায় লেখা একটা মাত্রাবৃত্ত কবিতা, বৃত্ত কবিতা। এই কবিতার ভিতরে সব কিছু মিলে একটা চরম মজার জিনিস হলো যে কবিতার ভিতরে একটা গল্পের যে সান্দর্শিক দিক কবিতার ভিতরে দেখা গেছে। অর্থাৎ আমরা এই দুটি পাতাতেই আমরা সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছি যে দুটি পাতার মধ্যেই কিন্তু আমরা এই গল্পটা জানতে পেরেছি যে এখানে মাঝিকে, কৃষককে, নৌকা বলতে কী বোঝানো, ধান বলতে কী বোঝানো হয়েছে, সব কিছুকেই এই ব্যাখ্যাগুলো তোমরা সুন্দরভাবে পড়বে। আমি আশা করি তোমরা খুব ভালোভাবে এই সোনাতরী কবিতার ব্যাখ্যা লিখতে পারবে। অর্থাৎ তোমরা এখানে কৃষকের মাধ্যমেও গল্পটা লিখতে পারবা, আবার কবির জীবন দর্শনের মাধ্যমেও এটা লিখতে পারবা। ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা দুটোকেই মিশিয়ে শেষ দিকে এসে জীবন দর্শনের কথাগুলো উল্লেখ করে দেবে, তাহলে তোমরা এই প্রশ্নোত্তরটা পুরো নাম্বার পেয়ে যাবে। তো বন্ধুরা, ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ব্যাখ্যা।